দুই ছেলের কাছে এমন উত্তর পেয়ে শাহানার এবার ভীষণ রাগ হলো। তার বড় ছেলে তো সরাসরি না করে দিল, তিনি এতে কিছুই মনে করেননি, কারণ সে তার বড় ছেলেকে চেনে, ওর কাছ থেকে কোনো আশা করাটাই বৃথা। কিন্তু মেজ ছেলের থেকেও যে একই জবাব আসবে তিনি ভাবতেও পারেনি। কিছুক্ষণ আগে যখন তিনি শশীকে বিয়ের করার কথা বলল, তখন রৌদ্র রাজি হলেও রৌদ্রের পরের কথাটা শুনে পুরোই অবাক বনে গেছে। মা, তুমি যেটা চাইছো সেটাই হবে। আমি বিয়েটা করবো, তবে এখন না 1 বছর পর। তুমি বলো, আমি এখন ওর দায়িত্ব কিভাবে নেব? আমি কখনো প্রতিষ্ঠিত হইনি, আমি এখনো প্রতিষ্ঠিত হইনি। তোমাকে বলছিলাম, এখানে আসার আগে আমি আমার আঁকা ছবি ছবি বাইরের দেশে একটা প্রতিষ্ঠানে মেল করেছি। ওরা কালকেই তার জবাব দিয়েছে। এই জন্য কালকে সারা দিন আমি বাইরে ছিলাম। ওখানে অনেক বড় একটা প্রদর্শনীও হবে। সেখানে আমি আমার আঁকা ছবিগুলো প্রদর্শন করার সুযোগ পেয়েছি। আমি কালকে ভাইয়ের সাথে ঢাকায় চলে যেতে চাই, কিন্তু এই সমস্যার জন্য যেতে পারিনি। তবে আজকে কিংবা কালকে চলে যাব। এই সপ্তাহের মধ্যেই আমাকে চলে যেতে হবে। সামনের সপ্তাহে ওখানে অনুষ্ঠান। কথাগুলো বলে রৌদ্র একটু থামলো, তারপর ওর মায়ের হাত দুটো শক্ত করে ধরে অনুনয় করে বলল, জানো তো মা, আমি প্রথম দেখাতেই শশীর পুরো ছবি মনে ক্যানভাস এঁকে ফেলেছি। আমার হাতে কোনো বিধা নেই। আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু আমি এখন ওর যোগ্য নয়। আমি এখন ওর দায়িত্ব নেওয়ার যোগ্য নয়। আমি প্রতিষ্ঠিত হব, তার জন্য আমার সময় চাই। মাগো, আমি তোমার কাছে শশীকে চাইছি, তুমি আমার কথা দাও, তুমি এই 1 বছর ওকে আগলে রাখবে। আমি যে ওকে ভালোবাসি সেটা ও যেন নাই যেতে পারে। আমাকে ওর অনেক ভালো বন্ধু ভাবে ও। তবে ওকে কখনো জানাবে না যে আমি নিজে এসে নিজের মুখে ওকে জানাবো। তবে শুধু আমার কথা দাও, এই 1 বছর ওকে দেখে রাখবে। ছেলের কথা শুনে প্রথমে যতটা রাগ হয়েছিল, এখন রৌদ্রের পুরো কথা শুনে সেই রাগটা আর নেই। সত্যিই তো, একজন বাবা কখনোই বেকার কোনো ছেলের হাতে তার মেয়েকে তুলে দিবে না। যত কিছু হোক না কেন, সেখানে শশী তো ফুলের মতো পবিত্র। শাহানারা ভেবেছিল তার বড় ছেলের বউ করে সবার সামনে দিয়ে মাথা উঁচু করে শশীকে নিয়ে যাবে, কিন্তু সেটা তো আর হলো না। কিন্তু সে তার মেজ ছেলেকে কথা দিবে নিশ্চয়ই শশীকে সে ছেলের বউ করবে, তবে বড় ছেলের নয়, মেজ ছেলের। শাহানারা মুচকি এসে রৌদ্রের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, অবশ্যই আমি আমার ছেলের আমানতের কোনো খেয়ানত করব না। তুই নিশ্চিন্তে থাক, আর মন দিয়ে সবটা করবি। নিজেকে প্রতিষ্ঠিত করবি বাবা। ভাইয়ের মতো 10 জনের একজন হবি, তবেই কিন্তু শশীকে পাবি। নয়তো আমি আমার মেয়েকে তোর সাথে দেব না। মায়ের কথা শুনে রৌদ্র হেসে মায়ের হাতের উপর চুমু খেয়ে বলল, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করবো মা। শশীর শরীর খুবই দুর্বল, দুই হাতের ছিলে যাওয়া স্থানে ব্যান্ডেজ করা হয়েছে। এতক্ষণ বিছানায় শুয়েছিল। জোনাকির কাছে সালিশের সবটা শুনে শোয়া থেকে উঠে বসলো। দুর্বল শরীরে ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামলো। পুরো দোতলা ফাঁকা, কেউ কোথাও নেই। কি আশ্চর্য, বাড়ির সবাই গেল কই? সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই দেখলো সবাই বসার ঘরে। শশী দেখল ওর আব্বা চৌকির উপর মাথা নিচু করে বসে আছে। মেঝেতে ওর মা আর কাকিরা, ছোট কাকা আর মেজ কাকা আব্বার থেকে একটু দূরে চেয়ার পেতে বসে আছে। শশী আস্তে আস্তে ওর আব্বার দিকে এগিয়ে গেল, তারপর ওর আব্বার পায়ের কাছে বসে মুখের দিকে তাকিয়ে ওর আব্বার হাতের উপর হাত রেখে বলল, আব্বা বিশ্বাস করেন, সমুদ্র ভাইয়া কিচ্ছু করেনি, উনি তো আমায় বাঁচিয়েছে। ওই দিন আমি বই নিয়ে আসার সময় ওই শাহিন আমার মুখ চেপে ধরে ওই ক্লাব ঘরে নিয়ে যায়। তারপর আমার হাত মুখ বেঁধে বলে ও নাকি আপনার সম্মান নষ্ট করে দেবে, আমাকে সারা রাত ওই ঘরে বন্ধ করে রাখবে, তারপর সবার কাছে বলবে আমি খারাপ। আব্বা বিশ্বাস করেন, আমি আপনার সম্মান নষ্ট হবে এমন কোনো কাজ করি নাই। মেয়ের কথা শুনে জামশেদ মাস্টার মাথা তুলে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই আম্মা, আমি আপনার বিশ্বাস করি। বাবার মুখে কথাটা শুনতেই শশী ছোট বাচ্চার মতো বাবার হাত জড়িয়ে ধরে কান্না করে দিল। তখনই শাহানা ঘরের মধ্যে এসে বলল, জামশেদ ভাই, আমার একটা আবদার আছে আপনার কাছে। কি আবদার আপা? আমি শশীকে আমার সাথে নিয়ে যেতে চাই আমার মেয়ের পরিচয়ে। আমার অনেক সাধ ছিল, আমার একটা মেয়ে হবে যাকে আমি পুতুলের মতো সাজিয়ে রাখবো, কিন্তু সেটা তো আর হলো না। তাই আমার অনুরোধ, শশীকে আমায় দিয়ে দিন, নয়তো এই গ্রামের মানুষ ওর জীবনটা শেষ করে দেবে। ওই খারাপ ছেলেটার সাথে ওর বিয়ে দিয়ে দিবে। আমি শশীকে নিয়ে যাব, পরীক্ষার সময় ও এসে পরীক্ষা দিয়ে যাবে। শহরের নামকরা কলেজে আমি ওকে ভর্তি করাবো, ওকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব।
ও নিজের পরিচয়ে বাঁচবে। আজকে ও মুখ লুকিয়ে এই গ্রাম থেকে যাচ্ছে, কিন্তু একদিন সেই ওই মাথা উঁচু করে এই গ্রামে পা রাখবে, কথা দিচ্ছি আপনাকে। কিন্তু আপা, আমি কোন পরিচয় আপনার সাথে ওকে পাঠাবো? হ্যাঁ, গ্রামের মানুষ এসব বুঝবে না। আপনার ঘরে জোয়ান দুটো ছেলে এভাবে কেউই মানবে না আপা। শশী মাথা তুলে বলল, আমি কোথাও যাব না, আমি এইখানেই থাকবো, এই গ্রামের বাইরে কিছুতেই যাব না। শাহানারা এগিয়ে এসে শশীর মাথায় হাত রেখে ওকে বোঝানোর সুরে বলল, মারে, বড় কিছু পেতে হলে এমন ছোট ছোট অনেক কিছুই ত্যাগ করতে হয়। আমি তো তোর মায়ের মতোই, কথা দিচ্ছি আমার কাছে তুই কষ্টে থাকবি না। তারপর জামশেদ মাস্টারের দিকে তাকিয়ে বলল, বিকেলে আপনি সবাইকে বলে দিবেন শশী আমার বড় ছেলের বউয়ের পরিচয়ে আমার বাড়ি যাচ্ছে। কিন্তু আপা, সমুদ্র। ওর কথা ভাববেন না, আমি সবটা দেখে নেব। শাহানারার কথায় সবাই রাজি হলো, কেননা মেয়েকে বাঁচাতে তাদের এটা করতেই হবে, নয়তো গ্রামের মানুষ শশীকে শাহিনের সাথে বিয়ে দিয়ে দিবে, আর বাবা হিসেবে এটা কিছুতেই সহ্য করবেন না। বিকেলের সালিশে এই কথায় জামশেদ মাস্টার সবাইকে বলে দিল। শাহিনের মুখটা রেগে লাল হয়ে আছে, তার করা প্ল্যান যেভাবে নষ্ট হবে ভাবতেও পারেনি। সন্ধ্যার একটু আগেই বৈঠক ভেঙেছে, রাতেই সমুদ্ররা রওনা হবে। শশী কান্না করতে করতে 2 বার অজ্ঞান হয়েছে। ও শুধু একটা কথাই বলেছে, কোথাও যাবে না। জোনাকিও বোনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছে। শশীর ছোট কাকি ব্যাগ গুছিয়ে গাড়িতে রেখেছে। সমুদ্র হাজারো বিরক্তি নিয়ে ড্রাইভিং সিটে বসে আছে, আর বারবার শুধু ঘড়ি দেখছে, একটু পরেই মাগরিবের আজান দিবে। এখনো কেউ বাড়ির থেকে বের হয়নি। প্রায় অনেকটা সময় পর সবাই শশীকে ধরাধরি করে আনলো। আগে শাহানারা গাড়িতে উঠলো, তারপর শশীকে পাশে বসিয়ে বুকের মধ্যে আগলে নিল। জোনাকি গাড়ির পাশে দাঁড়িয়ে কান্না করছিল। জয় ওর পাশে দাঁড়িয়ে বলল, তুমি চাইলে আমাদের ওখানে যেতে পারবে, শুধু শুধু কান্না করো না। যদিও তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো, তবু আমি সবটা ভুলে গিয়েছি। যদিও বা তুমি আমাকে সরি বলোনি, তবুও ব্যাপার না। তোমার যখন তোমার আপুকে দেখতে ইচ্ছে করবে আমাকে বলবে, আমি গাড়ি নিয়ে এসে তোমাকে নিয়ে যাব। জোনাকি কিছু বলল না, শুধু ছলছল চোখে জয়ের দিকে তাকিয়ে ওর কথা শুনল। জয় কথাগুলো বলে গাড়ির দরজা খুলে মায়ের অন্য পাশে বসে পড়ল। রৌদ্র সমুদ্রের পাশের সিটে বসে পড়ল। সমুদ্র চোখে সানগ্লাস পরে গাড়ি স্টার্ট করতে গেলে রৌদ্র থামিয়ে দিয়ে বলল, ভাই দাঁড়াও, এখনো হয়নি, আর একটু। সমুদ্র বিরক্তি নিয়ে সামনে থাকা আয়নার দিকে তাকালো, যেখানে শশীর কান্না ভেজা মুখটা ফুটে উঠেছে। সমুদ্র বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকলো। কেন জানি মেয়েটাকে এই অবস্থায় অদ্ভুত সুন্দর লাগছে। কি আজব ব্যাপার, কান্না করলেও কাউকে এমন সুন্দর লাগে? রাতে এতটা জার্নি করে এসে ওভাবে গাড়ি থেকে নেমে এক রুমে এসে ঘুমিয়ে পড়েছিল। এখন ঠিক কয়টা বাজে সেটা শশীর অজানা, তবে জানালার ফাঁক গলে আসা তীব্র সূর্যের আলোয় বলে দিচ্ছে সকাল অনেক আগেই হয়ে গেছে। কোনো রকমে শোয়া থেকে উঠে বসতেই মাথা ঘুরে উঠল। অতিরিক্ত কান্না করার ফলে প্রচন্ড মাথা ব্যথা করছে। হাঁটু সমান চুলগুলো বিছানায় গড়াগড়ি খাচ্ছে। হাতে ব্যথার জন্য সেগুলোকে খোপাও বাঁধতে পারছে না। তখনই দরজায় কড়া নাড়ার আওয়াজ হলো। শশী বিছানা থেকে নেমে দাঁড়িয়ে গায়ে ওড়না পেঁচিয়ে দরজা খুলে দিল। অমনি জয় ভেতরে ঢুকে শশীকে পা থেকে মাথা অবধি দেখে নিয়ে বলল, যদিও তুমি একটু দুষ্ট, তবু আমি মানিয়ে নিতাম। কালকে যখন আম্মু বড় ভাইয়ের সাথে তোমার বিয়ের কথা বললো, তখন তো বড় ভাইয়া না করে দিল। তবে আমাকে বললে আমি না করতাম না। তুমি দেখতে সুন্দরী, আর আমিও দেখতে সুন্দর। যদিও তোমার বোন আমায় ছোট হাতি বলে, তবে আমি কিছু মনে করিনি, ছোট মানুষ বলতেই পারে। তবে তুমি কোনো চিন্তা করো না, তোমাকে বিয়ে আমি করব, শুধু একটু অপেক্ষা করো। জয়ের পাকা পাকা কথা শুনে শশী অবাক হয়ে তাকালো, তবে হাসলো না। জয়ের মাথার চুল এলোমেলো করে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। জয় হাত দিয়ে নিজের চুল ঠিক করতে করতে বলল, বোকা মেয়েটা আমার স্টাইল করা চুলগুলোকে এলোমেলো করে দিল। এখন আবার আয়নার সামনে গিয়ে ঠিক করতে হবে। উফ, আমার হয়েছে যত জ্বালা। সত্যি মেয়েদের মন পাওয়া খুবই শক্ত কাজ। সিঁড়ি বেয়ে গুটি গুটি পায়ে নামছে, আর চারিপাশে চোখ বোলাচ্ছে শশী। বাড়িটা বড় ঠিকই, কিন্তু মানুষ কম। এই বদ্ধ বাড়িতে থাকবে কিভাবে? ও যে মেয়ে, মুক্ত পাখির মতো খোলা আকাশে টানা মেলে উড়াল দেওয়ার অভ্যাস। মন খারাপ থাকলে পুকুর পাড়ে বসে গাছ পাখি ফুলদের কাছে মনের সব জমানো কথা বলার অভ্যাস। সে কিভাবে এই 4 দেওয়ালের মাঝে থাকবে? আদৌ মানিয়ে নিতে পারবে কি এই ইট পাথুরে যান্ত্রিক শহরে? শেষ সিঁড়িতে পা দিয়ে সামনে তাকাতেই দেখলো সমুদ্র সোফায় বসে কফি খাচ্ছে আর খবরের কাগজ পড়ছে। চোখে মুখে ভীষণ রকমের গম্ভীর, যেন খবরের কাগজের পাতায় থাকা খবরগুলো তার মনের মতো হয়নি। শশী বেশ কিছুক্ষণ তার সামনে থাকা সুঠাম দেহের গম্ভীর সুদর্শন পুরুষটার দিকে তাকিয়ে থাকলো। কালকে সে সময় মতো না আসলে আজকে সত্যি ওর গলায় কলসি বেঁধে পুকুরে ডুব দেওয়া লাগতো। শশী সমুদ্রের দিকে তাকিয়ে সামনে যেতে যেতে ডাইনিং টেবিলের সঙ্গে ধাক্কা খেলো, যার দরুন টেবিলে থাকা কাচের গ্লাসটা মেঝেতে পড়ে শব্দ করে দ্বিখণ্ডিত হয়ে গেল। শশী চমকে উঠে ভয়ে ভয়ে ভাঙা গ্লাসটার দিকে তাকালো।
শব্দ পেয়ে সমুদ্র বিরক্তি নিয়ে সামনে তাকালো। হঠাৎ শশীকে দেখে ভ্রুকুচকে শশীর দিকে তাকিয়ে থাকলো, যেন সে মনে করার চেষ্টা করছে এই মেয়েটা এখানে কিভাবে আসলো। মাথায় খানিকটা চাপ প্রয়োগ করতেই মনে পড়ল কালকের কথা। চোখ নামিয়ে নিয়ে আবারও কাগজের পাতায় মনোযোগ দিল। রান্নাঘর থেকে শাহানারা দ্রুত বেরিয়ে বলতে বলতে আসলেন, আবার কি ভাঙলি জয়? এই ছেলেটাকে নিয়ে আর পারি না। সব সময় কিছু না কিছু খেতে থাকবে আর সাথে জিনিসও ভাঙতে থাকবে। কথাগুলো বলতে বলতে ড্রয়িং রুমে এসে শশীকে দেখতে মুচকি হেসে কিছু বলবে তার আগে শশী আমতা আমতা করে ভাঙা গলায় বলল, জয় না, ওই আসলে আমি বুঝতে পারিনি কিভাবে। আরে মা, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমার বাড়িতে এসব ভাঙাচোরা নিত্যদিনের ব্যাপার। বড় ছেলে রাগ উঠলে ভাঙে, আর ছোট ছেলে খেতে গিয়ে ভাঙে। তবে রৌদ্রটা আবার এমন না, ও আমার মতো ঠান্ডা মেজাজের। আচ্ছা, তুই হাত মুখ ধুয়ে নে, অনেক বেলা হয়েছে, খেতে হবে তো। আমি আব্বার সাথে কথা বলবো। ও হ্যাঁ, জামশেদ ভাই সকালে ফোন করেছিল, তুই ঘুমিয়েছিলি বিদায়, তোকে ডাকা হয়নি। তুই বস, আমি রুম থেকে ফোনটা নিয়ে আসছি। কথাটা বলে শাহানারা উপরে চলে গেল। শশী সেদিকে তাকিয়ে গুটি গুটি পায়ে সিঁড়ির কাছে এসে দাঁড়ালো। মাথার চুলগুলো দুভাগ হয়ে এক ভাগ সামনে আরেক ভাগ পেছনে পড়ে আছে। শশী মাথা বাঁকিয়ে আবারও সমুদ্রের দিকে তাকালো। এই লোকটাকে ওর কেমন জানি ভয় লাগে, ঠিক বুঝে উঠতে পারে না সেদিন কেমন গলা চেপে ধরেছিল। কথাটা মনে হতেই হাত আপনা আপনি গলায় চলে গেল। সমুদ্র সোফা থেকে উঠে দাঁড়িয়ে গায়ে থাকা টি শার্টটা নিচের দিকে একটু টেনে সিঁড়ির দিকে গেল। শশীকে এমন ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এইভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? বাড়িতে কি বসার কোনো জিনিস নাই? সমুদ্রের কথায় শশী কি বলবে ভেবে পাচ্ছে না, তাই চুপ করে আছে। সমুদ্র শশীর চুপ থাকা দেখে একটু ধমকে বলল, এই মেয়ে কথা বলতে পারো না? গ্রামে তো দেখলাম সবসময় মুখ চলতেই থাকে, এখন চুপ কেন? রৌদ্র ভাইয়া কোথায়? তোমাকে জিজ্ঞেস করলাম কি, আর তুমি বলছো কি? বড়ই বেয়াদব মেয়ে তুমি। আর চুলগুলো এমন করে রেখেছো কেন? দেখো মেয়ে, আমি অপরিষ্কার পছন্দ করি না, তাই আমার বাড়িতে থাকতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে। আর সরো সামনে থেকে। কথাগুলো বলে সমুদ্র গটগট করে উপরে চলে গেল। শাহানারা ফোন কানে নিয়ে কথা বলতে বলতে এসে ফোনটা শশীর কাছে দিতেই শশী ফোনটা কানে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, আমাকে নিয়ে যান আব্বা, আমি এখানে থাকবো না। এখানে আমার একটুও ভালো লাগছে না, কেমন দম বন্ধ বন্ধ লাগছে। দুপুরবেলা সবাই খাওয়া শেষ করে ভাত ঘুম দিয়েছে। শাহানারা শশীর চুলগুলো আঁচড়ে বেনি করে দিয়েছে। রৌদ্রের সাথে তেমন একটা কথা হয়নি, শুধু একবার একটু কথা হয়েছিল। রৌদ্র অনেক তাড়ায় আছে, একটু বসার সময়ও নেই ওর। জানালার গ্রিল ধরে একমনে বাইরের দিকে তাকিয়ে আছে শশী। কিছুই ভালো লাগছে না, এভাবে একটা রুমে বসে থাকা যায় নাকি? শশী ভাবলো একবার পুরো বাড়িটা ঘুরে দেখা যাক, তাহলে সময়টা যদি একটু কাটে। যেই ভাবা সেই কাজ। শশী আস্তে করে রুম থেকে বেরিয়ে ডান দিকে গেল। কোনটা কার রুম সেটা এখনো জানা হয়নি, তাই কোনো রুমে ঢোকাও ঠিক হবে না। শশী হাঁটতে হাঁটতে সামনের দিকে গেল। একদম এক কোনায় একটা আধা খোলা রুম দেখতে পেল। বাইরে থেকে রুমের মধ্যে বইয়ের তাক দেখা যাচ্ছে। তাহলে এটা হয়তো কারো রুম নয়, কোনো লাইব্রেরি হবে হয়তো। শশী আস্তে আস্তে রুমের দরজা ঠেলে ভেতরে গেল। বাদিকে তাকিয়ে দেখলো আর্মি পোশাক পরা একজন ব্যক্তি খুবই সম্মানের সহিত আরেকজনের হাত থেকে পুরস্কার নিচ্ছে। লোকটাকে শশী চিনতে পারল না। ঘরে লোকটার আরো অনেকগুলো ছবি টাঙানো ছিল, হয়তো এই ঘরটা ওই ছবিতে থাকা লোকটার। শশী তাক থেকে একটা বই বের করে হাতে নিতেই দরজায় শব্দ হলো। শশী দরজার দিকে তাকিয়ে ভয়ে হড়হড়িয়ে পিছনের দিকে যেতে গেলে বইয়ের তাকে বেঁধে গেল। অমনি উপর থেকে কয়েকটা বই শশীর মাথার উপর টুপ করে পড়ল। শশী ব্যথায় মাথায় হাত দিয়ে ডলতে লাগলো। সমুদ্র এই সময় শশীকে এখানে দেখে বেশ অবাক হলো। বাবার এই ছোট্ট লাইব্রেরিতে কেউ তেমন আসে না। মাঝে মধ্যে রৌদ্র আসে, সমুদ্র তেমন একটা আসে না। তবে যখন বাবাকে খুব বেশি মনে পড়ে তখন বাবার রেখে যাওয়া এই ঘরটাতে এসে কিছু একান্তে সময় কাটায়। সমুদ্র শশীর দিকে এগিয়ে গেল। শশী মাথা টলা বাদ দিয়ে আবার পিছাতে গেলে সমুদ্র ধমকে বলল, তুমি শাহিনকে ছোটবেলা থেকে চেনো তাই তো? ওর আর ওর বাবা সম্পর্কে যা যা জানো আমাকে সবটা বলো। সমুদ্রের কথা শুনে শশী হা করে তাকিয়ে আছে। মানে সমুদ্র ওকে এমনভাবে প্রশ্ন করছে যেন শাহিন কোনো অপরাধ করেছে আর শশী তার একমাত্র সাক্ষী। শশী একবার সমুদ্রের দিকে তাকিয়ে আবারও চোখ নিচে নামিয়ে নিয়ে ভাবতে লাগলো, আসলে সে কি বলবে। শাহিনকে চিনলেও তেমন ভাবে ওর সম্পর্কে কিছু জানে না, ওকে বিরক্ত করত। তাই তার আব্বাকে বলার পর আব্বা বলেছিল ওর থেকে দূরে থাকতে। ও নাকি অনেক খারাপ ছেলে, আর ওর আব্বাও তেমন একটা ভালো নয়, সেটা গ্রামে সবাই জানে। কিন্তু চেয়ারম্যান বলে কেউ কিছু বলার সাহস পায় না।
এখন শশী ঠিক কি বলবে সেটাই বুঝতে পারছে না, এই জন্যে নিচের দিকে তাকিয়ে বলল। কি বলবো? শশীর কথা শুনে সমুদ্র ও গম্ভীর স্বরে বলল। কি বলবে মানে? আমি কি তোমার সাথে অন্য কোনো ভাষায় কথা বলছি? বাংলায় তো কথা বলছি। যেটা জিজ্ঞাসা করছি শুধু সেটাই বলবে। সময় কম, জলদি বলো। শাহিন কেমন ছেলে আর ওর বাবা কেমন? আবার থেকে শুনেছি শাহিন নাকি ভালো নয়, নেশা করে আর মেয়েদের বিরক্ত করে। আর চেয়ারম্যান চাচাও তেমন ভালো নয়। শাহিন ওনার বড় বউয়ের ছেলে। চেয়ারম্যান হওয়ার পর নাকি চুপি চুপি আবার বিয়ে করেছিল, তবে সেই বউকে বাড়ি আনতে পারেনি। আমি তেমন জানি না, সেই বউকে কখনো দেখিও নি কেউ। তবে শুনেছি উনি নাকি শহরের কোনো একটা মেয়েকে বিয়ে করেছে, আর ওনার শহরেও বেশ ভালো যাতায়াত। শশীর কথা শুনে সমুদ্র কিছু একটা ভাবলো, তারপর কিছু বলল না। শশীর দিকে তাকিয়ে বলল। এখানে কোনো কাজ আছে? শশী মাথা নাড়িয়ে না বলতেই সমুদ্র বলল। তাহলে এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। শশী কিছু না বলে চলে যেতে গেলে ওর চুলের বেনি বইয়ের তাকের সাথে একটা কাটার সাথে আটকে গেল। চুল টান পেয়ে পিছন ঘুরে দেখে চুল আটকে গেছে। ওটা ছাড়াতে গেলে টান লেগে উপর থেকে আরো কয়েকটা বই নিচে পড়ে গেল। শশী হতবুদ্ধি হয়ে একবার সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র বিরক্তি নিয়ে তাকিয়ে বলল। শুধু গাছে চড়ে বেরোনো আর লোককে বিরক্ত করা ছাড়া আর কিচ্ছু করতে পারো না? থাক, তোমাকে আর যাওয়া লাগবে না, আমি চলে যাচ্ছি। কথাটা বলে সমুদ্র রুম থেকে বেরিয়ে গেল। শশী নিচে পড়ে যাওয়া বইয়ের দিকে তাকিয়ে তার মাথায় পড়ে থাকা বইটা হাতে নিয়ে তাকে রাখে, আবার চুল ছাড়ানোই মন দিল। প্রথমবার তার লম্বা চুল হয়, বেশ আফসোস হলো আজকে। যদি ওর চুল এত লম্বা না হতো তাহলে এখানে আটকাতো না, আর ওই লোকটার সামনে ভাবে লজ্জায় পড়তে হতো না। উনি বলেছে অগোছালো কিছু পছন্দ করে না, আর বারবার শুধু ওনার সামনেই আমি সব কিছু অগোছালো করে ফেলি। কি কপাল রে আমার! কাউকে পরাস্ত করতে হলে যদি তার শক্তির সাথে না পারো, তাহলে বুদ্ধি দিয়ে তাকে হারাও। বুদ্ধি দিয়ে যদি তাকে হারাতে না পারো, তাহলে তার দুর্বলতাকে কাজে লাগাও। তার দুর্বল জায়গায় আঘাত করো, তাহলে তাকে একদম শেষ করে দেওয়া সম্ভব। ও ফুপি, তুমি সত্যি একটা জিনিস। তোমার মাথা থেকে যে কিভাবে এমন ক্রিমিনালি বুদ্ধি বের হয় আমি বুঝি না। ভাইয়ের ছেলের কথা শুনে মালবিকা বাঁকা হেসে চেয়ারে বসতে বসতে বলল। আমার জায়গায় আসতে হলে তোকে আর 4 বার জন্ম নেওয়া লাগবে। আচ্ছা, এবার কাজের কথায় আসি। তোকে যে বলেছিলাম আমাদের নেটওয়ার্ক পুরো বাংলাদেশের প্রতিটি জেলায় যেন ছড়িয়ে যায়, তার কি অবস্থা? জোসেফ তার ফুপুর কথা শুনে সামনে থাকা সোফায় বসে বলল। সেটা হতে দিচ্ছে কোথায় ওই সমুদ্র? তবে এখনো চুপ আছে। ওর বাবা মারা যাওয়ার পর থেকে একদম চুপসে গেছে। ভাবে ওর জন্য ওর বাবা মারা গেছে। তবে তুমি চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, প্রতিটা ইয়াং জেনারেশনের কাছে আমাদের ড্রাগস পৌঁছে যাবে। কেউ কিছুই করতে পারবে না। আমি মাকড়সার জালের মতো সবটা বিছিয়েছি। সমুদ্র কিছু করতে আসলেও সেই জালে আটকা পড়বে। এই না হলে আমার ছেলের মতো কথা। শোন, তোর বাপকে এই পজিশনে এনেছিলাম নিজেদের সুবিধার জন্য। তোর বাপের এই পাওয়ারকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাবি। আর মালবিকার কথা শেষ হওয়ার আগেই হাতে থাকা মুঠোফোনটা বেজে উঠল। সেদিকে তাকিয়ে মুচকি হেসে ফোনটা কানে ধরে বলল। কি খবর কমিশনার সাহেব, এতদিন পরে মনে পড়লো তবে? জোসেফ আর কিছু বলল না, আলগোছে রুম থেকে বেরিয়ে আসলো। তার এখন অনেক কাজ। বাইরের দেশ থেকে কিছু স্পেশাল আর্মস আসবে, সেগুলোকে সাবধানে রিসিভ করতে হবে। ড্রয়িং রুমের আলোটা জ্বালিয়ে দিয়ে সোফায় বসে পড়ল শশী। পুরো বাসায় আলো জ্বালিয়েছে ও। ওর মা বলতো মাগরিবের আজান হওয়ার সাথে সাথে নাকি ঘরে সন্ধ্যা দিতে হয়। এত বড় বাড়িতে সিঁড়ি বেয়ে উঠে নেমে আলো দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। আপাতত বাড়িতে শাহানারা, জয় আর শশী বাদে কেউ নেই। রৌদ্র পরশু চলে যাবে, এই জন্যে আজকে সব বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছে। আর সমুদ্র কোথায় গিয়েছে সেটা অজানা। যাওয়ার আগে শাহানারাকে বলে গিয়েছে রাতে ফিরবে। শাহানারা নিচে নামতে নামতে শশীকে দেখে মুচকি হেসে বলল। ঘরে সব আলো জ্বালিয়ে দিয়েছিস? হ্যাঁ আন্টি, আমি সব আলো জ্বালিয়ে দিয়েছি। আচ্ছা, এখন জয়ের কাছে গিয়ে দুজনে পড়তে বস। আমি তোদের জন্য কিছু বানিয়ে আনছি। না না আন্টি, আপনাকে কষ্ট করে এখন আর কিচ্ছু বানাতে হবে না। আমি কিছু খাবো না। এটা আমার রোজকার অভ্যেস, আর তোকে যা বললাম কর। শশী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে উপরে চলে গেল। জয়ের রুমে ঢুকতে যাবে তখনই চোখ পড়ল সমুদ্রের অন্ধকার রুমের দিকে। বাড়ির সব রুমে আলো জ্বালালেও এই রুমটায় আলো জ্বালানোর সাহস হয়নি। শশী একবার ভাবলো গিয়ে আলোটা জ্বালিয়ে দিয়ে আসবে। যেহেতু সমুদ্র এখন বাড়িতে নেই, তাই ভয়ের কোনো কারণ নেই। যেই ভাবা সেই কাজ। শশী গুটি গুটি পায়ে এগিয়ে এসে
দরজা খুলে ভেতরে চলে গেল। ব্যালকনির দরজাটা খোলা, সেটা দিয়ে বাইরের বিল্ডিংয়ের আলো রুমে এসে পড়েছে। শশী সেই আলোয় হাতড়ে সুইচটা জ্বালালো। এই বাড়িতে ও আসছে আজ 3 দিন হতে চলল। এতদিনে এই রুমটায় আসা হয়নি। শশী পুরো রুমটায় একবার চোখ বুলালো। সমুদ্র বাড়ি এসে বেশি দিন থাকে না, তাই শাহানারা প্রতিদিন রুমটা যত্নে গুছিয়ে রাখে। এইবার সমুদ্র অসুস্থ হওয়ায় এতদিন থাকা পড়ছে, তবুও রুমটা কত গোছানো। শশী বিছানার দিকে এগিয়ে গেল। খাটের মাথার দিকে সমুদ্রর বড় একটা ছবি টাঙানো, যেখানে সমুদ্রর গায়ে আর্মির পোশাক পরা, হয়তো কোনো ক্যাম্পে গিয়ে ছবিটা তোলা। পেছনে তাঁবু গাড়া, সামনে ছোট পাথরের উপর বসে হাতের বড় রাইফেলটা পরিষ্কার করছে। শশী ছবিটার দিকে তাকিয়ে সমুদ্রকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এমন আরো কয়েকটা ছবি দেয়ালে টাঙানো। আরেকটা ছবি দেখলো, যেটাতে সমুদ্র বেশ গর্বের সাথে পুরস্কার নিচ্ছে। তবে তখনও মুখে হাসি নেই। শশী নিজে নিজেই বলল, এই লোকটা হাসে না কেন? হাসলে কি কেউ ওনাকে জরিমানা করবে? শশীর হঠাৎ মনে হলো সমুদ্রের এই ছবির সাথে লাইব্রেরিতে থাকা লোকটার ছবির বেশ মিল আছে। দুজনেই দেখতে একই রকম, যেন যমজ ভাই। ওটা ওনার বাবা তো হবে না। কারণ ওনার বাবার ছবি শশী দেখেছে। তাহলে কে হতে পারে? শশী নিজের মনে অনেকক্ষণ ভাবলো, তবে কিছুই বের করতে পারল না। হঠাৎ করে তার মাথায় আসলো সেই রুমে শুধু আলো জ্বালাতে এসেছিল, তবে এখন ওর হাবভাব দেখে মনে হচ্ছে যেন ওই রুমে থাকতে এসেছে। তড়িঘড়ি করে রুম থেকে বেরোতে কারোর সাথে ধাক্কা খেলো। শশী ভয়ে ভয়ে মাথা উঁচু করলো, কেননা শিওর এটা সমুদ্র। আমাদের বাড়িতেই ওনার রুমে গিয়েছিলাম বলে মারার হুমকি দিয়েছিল। আর আজকে তো ওনাদের বাড়ি, আজকে বোধহয় আর কোনো হুমকি নয়, সোজা শুট করে দিবে। শশী কাঁদো কাঁদো মুখ করে সামনে তাকিয়ে দেখে রৌদ্র ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। রৌদ্রকে দেখে যেন প্রাণ ফিরে পেল। জোরে শ্বাস নিয়ে বলল, আরে আপনি তো আমায় ভয়ই পাইয়ে দিয়েছিলেন, একটু যেন হার্ট ফেল করিনি আমি। ভাই, তুমি ভাইয়ার রুমে কি করছিলে? এই তো আলো জ্বালাতে এসেছিলাম। ও তাই বলো। আচ্ছা এসো আমার সাথে। এতদিন তোমাকে সময় দিতে পারিনি, পরশু দিন তো চলে যাবে, তাই ভেবেছিলাম আজকের রাতটা তোমার জন্য বরাদ্দ, দুজনের জ্যোৎস্না বিলাস করব। রৌদ্রের কথা শুনে শশী মুচকি এসে রৌদ্রের সাথে সাথে চলল। কিছু একটা মনে পড়ায় শশী থেমে গিয়ে বলল, আচ্ছা তাহলে আন্টিকেও ডেকে নিই, কি বলেন? 3 জনে গল্প করা যাবে। বাহ, তাহলে তো আরো ভালো হয়। তুমি বরং মাকে ডেকে আনো, আমি ছাদের দিকে যাচ্ছি। শশী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে শাহানারাকে ডাকার উদ্দেশ্যে গেল, তবে আবারও ফিরে এসে রৌদ্রের সামনে দাঁড়িয়ে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো। আচ্ছা, আপনাদের যেই ঘরে বই রাখা, ওই ঘরে দেয়ালে একজনের ছবি দেখলাম। আমি ঠিক চিনতে পারিনি ওনাকে। আপনার বাবার ছবি আমি আন্টির রুমে দেখেছি, কিন্তু ওই ছবিতে থাকা লোকটাকে আমি চিনতে পারলাম না। যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাকে বলবেন উনি কে? শশীর কথা শুনে রৌদ্রের মুখের হাসিটা যেন ধপ করে নিভে গেল। দীর্ঘ একটা শ্বাস নিয়ে শশীর দিকে তাকিয়ে শুকনো একটা হাসি দিয়ে বলল, ছবিতে যাকে দেখছো উনি হলেন ক্যাপ্টেন অভিক ইকবাল। দেয়াল ঘড়ির টিকটিক শব্দটা বলে দিচ্ছে ঘড়ির কাঁটা রাত 8টার ঘরে পৌঁছালো। অভিজাতপূর্ণ একটা রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে সমুদ্র আর মালবিকা মির্জা। নীরবতা কাটিয়ে সমুদ্র তার গম্ভীর স্বরে বলল, হঠাৎ আমার সাথে দেখা করার কারণটা কি? সমুদ্রের কথায় মাঝবয়সী নারীটি সমুদ্রের দিকে গভীর নয়নে তাকালো। বয়স বাড়লেও বয়সের ছাপ যেন ওনাকে ছুতে পারেনি। এখনো নিজের রূপটা বেশ শক্ত করেই ধরে রেখেছে। টেবিল ফোনটা রেখে পিছনে হেলান দিয়ে বেশ আয়েশ করে বসে বলল, কেন আমার কথা শুনছো না সমুদ্র? তোমাকে আগেও সাবধান করেছিলাম আমি, কিন্তু তুমি শুনলে না। তারপর কি হলো? তোমার বাবাকে হারালে। তাই আমার কথা মানো, এইসবে জড়াবে না। শান্তিতে জবটা করো আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে সংসার করো। মালবিকা যেন ঠান্ডা সুরে সমুদ্রকে হুমকি দিল, কিন্তু সমুদ্রের কোনো হেলদোল নেই। ও বেশ আরাম করে বসে বাঁকা হেসে বলল, সাবধান করার জন্য ধন্যবাদ। আর রইল আমার পিছিয়ে যাওয়ার কথা, সেটা আপনি ভুলে যান। সমুদ্র যে পথে পা বাড়ায় সে পথ থেকে আগাছা গোড়া থেকে নির্মূল করে বের হয়। সমুদ্রের এহেন কথায় মালবিকা রেগে টেবিলে হাত মুঠো করে বাড়ি মেরে বলল, কথা শোনো ছেলে, নয়তো তোমার ভালো হবে না। তোমাকে ভালোভাবে বললাম, শুনলে তোমারই ভালো, না শুনলে আমাকে অন্য ভাষায় কথা বলতে হবে। নিজেদের আপনজনকে অবশ্যই হারাতে চাও না, তাই বলছি সবাইকে নিয়ে ভালো থাকো আর আমার রাস্তা থেকে সরে দাঁড়াও। পরিবারের কথা, ভালো থাকার কথা আপনার মতো মহিলার মুখে মানায় না, যে কিনা পরিবারের মানেটাই বোঝে না। আর তাছাড়া আপনার থেকে জ্ঞান চাইছে কে, যে কিনা নিজেই বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে যায়।
সমুদ্রের এমন অপমানসূচক কথা শুনে মালবিকা মোটেও রাগল না, উল্টো ব্যঙ্গ করে হেসে বলল, প্রেগনেন্ট যে হয়েছিলাম, আমার পেটে যে বাচ্চা ছিল সেটাও কিন্তু তোমাদেরই বংশের রক্তে ছিল। তাহলে তো বলতেই হয় তোমাদের বংশেরই খারাপ। যে বংশের ছেলেরা বিয়ের আগেই কোনো মেয়েকে প্রেগনেন্ট করে ছেড়ে দেয়, সেই বংশের ছেলে হয়ে এত বড় বড় কথা কিভাবে বলো তুমি? হ্যাঁ, কি বলুন তো, যে যেমন সে সবাইকে তার মতোই ভাবে। সমুদ্রের কথায় মালবিকা রাগল না, বরং একটা শয়তানি হাসি দিয়ে বলল, এত যে বংশে বড়াই করছো, তাহলে বিয়ের আগেই একটা যুবতী মেয়েকে কিভাবে ঘরে রাখো? এত বড় একজন অফিসার হয়ে এহেন কাণ্ডে কি তোমাকে মানায় বলো? ভাবছি এই কথা যদি বাইরে লিক হয়, তাহলে তোমাদের এই বংশের সম্মান ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে। বড্ড আফসোস হচ্ছে তোমাকে এভাবে দেখে। যতই হোক, তোমার সাথে আমার কোনো সময় তো একটা সম্পর্ক ছিল, মায়া তো লাগবেই বলো। মালবিকার কথা শুনে সমুদ্র রেগে দাঁড়িয়ে গেল, তবে রাগের প্রকাশ করল না। সোজা হয়ে দাঁড়িয়ে বাঁকা হেসে বলল, বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আপনার ভাইয়ের ছেলেকেও একই কথা বলছি, তাই সাবধান, লিমিট ক্রস করবেন না, তাহলে কিন্তু আমি ভুলে যাব আপনি আমার কি হন। কথাটা বলে সমুদ্র বেরিয়ে গেল। মালবিকা সমুদ্রের যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে টেবিল থেকে নিজের ফোনটা তুলে নিয়ে বেরিয়ে গেল। সমুদ্রের আসতে বেশ দেরি হয়ে গেল। নিজের কাছে থাকা অন্য চাবি দিয়ে দরজা খুলে ভেতরে এসে দরজা লাগিয়ে দিল। ড্রয়িং রুমের আলো না জ্বালিয়ে সোজা সিঁড়ি বেয়ে বই ঘরের দিকে চলে গেল। দরজাটা খোলা ছিল ও ঘরে, তখনও আলো জ্বলছে, হয়তো কারো বন্ধ করতে মনে ছিল না। দেয়ালের সাথে টাঙানো বড় একটা ছবির সামনে গিয়ে দাঁড়ালো সমুদ্র, যেখানে ওর বাবার সাথে একজন যুবক দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থেকে ছবিতে থাকা মানুষগুলোকে গভীর নয়নে দেখলো। তারপর হাতটা বাড়িয়ে আলতো করে ছুঁয়ে দিয়ে একটা শব্দ উচ্চারণ করলো, সরি। ব্যাস, তারপর পুরো ঘর জুড়ে নিস্তব্ধতা। এই একটা শব্দের মধ্যে যেন লুকিয়ে আছে কষ্ট, অভিমান, ব্যর্থতা। হঠাৎ পেছন থেকে আসা শব্দে সমুদ্রের ধ্যান ভাঙল। ভ্রুকুচকে কিছুক্ষণ শব্দটা শুনে বোঝার চেষ্টা করলো আসলে শব্দটা কিসের। পেছনে ফিরে আশেপাশে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। বইয়ের তাক পার হয়ে সামনের দিকে যেতেই দেখলো কোনায় রাখা চেয়ারে বসে টেবিলের উপর দুই হাত ভাঁজ করে তাতে মাথা দিয়ে শশী ঘুমিয়ে আছে। সামনে হাট করে খুলে রাখা বই। সমুদ্র শশীর ঘুমন্ত মুখের দিকে তাকালো। ছোট করে কেটে রাখা একগুচ্ছা চুল একপাশে পড়ে বন্ধ চোখ আর ঠোঁটটাকে আংশিক ঢেকে রেখেছে। সমুদ্র বেশ খুঁটিয়ে খুঁটিয়ে শশীকে দেখছে, যেন সে চাইলেও চোখ ফেরাতে পারছে না। নিজের এমন কাজে নিজেই অবাক হচ্ছে। মাথা নাড়িয়ে যত সম্ভব গলার স্বরটাকে কঠিন করে শশীকে ডাকলো, এই মেয়ে, এখানে ঘুমাচ্ছ কেন? ওঠো আর সোজা নিজের রুমে গিয়ে ঘুমাও। সমুদ্রের কথায় শশীর কিছুই হলো না, শুধু একটু নড়ে চড়ে আবারও আগের মতো ঘুমিয়ে গেল। সমুদ্র বেশ কয়েকবার ডাকলো, কিন্তু শশী তবুও উঠল না। শেষে সমুদ্র উপায় না পেয়ে ওর এক আঙ্গুল শশীর মাথায় ঠেকিয়ে ধাক্কা দিল। এবার শশী মাথা না তুলে ঘুম জড়ানো কণ্ঠে বলল, আব্বা আমি রাতে খাইছি, এখন আর খাবো না, ঘুমাবো এখন। শশীর কথা শুনে সমুদ্র অবাক হয়ে শশীর দিকে তাকালো। মেয়েটা কি পাগল? আমাকে ওর আব্বা ভাবছে। কথাটা ভাবতেই সমুদ্রের মুখটা তেতো হয়ে গেল। এবার বেশ জোরে শশীকে ডাক দিতে শশী চমকে উঠে বসলো। কাঁচা ঘুম ভাঙায় মাথাটা ঝিমঝিম করছে অনেকক্ষণ যাবৎ। হাত মাথার নিচে থাকায় হাতটাও কেমন ব্যথা হয়ে আছে। শশী ঘুম ঘুম চোখে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। সমুদ্র শশীর তাকানো দেখে ধমকে বলল, এইভাবে এখানে ঘুমাচ্ছ কেন? যাও রুমে যাও। শশী ঢুলঢুল চোখে উঠে দাঁড়ালো, কিন্তু অমনি আবারও চেয়ারে বসে পড়ল। এত ঘুম নিয়ে কি এইভাবে হাঁটা যায় নাকি? এই লোকটার উপর বেশ বিরক্ত লাগছে। মন চাইছে মাথায় এক বালতি পানি ঢেলে দিই, তাহলে যদি মাথাটা ঠান্ডা হয়। শশী কোনো রকমের রুম থেকে বেরিয়ে গেল। সমুদ্র সেদিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে জোরে শ্বাস নিয়ে নিজেও বেরিয়ে গেল। হাতে একটা খাম নিয়ে শশী সোজা নিজের রুমে চলে গেল। বাড়িতে আপাতত সে ছাড়া কেউ নেই। রৌদ্র আজকে চলে যাচ্ছে, এই জন্যে সবাই এয়ারপোর্টে গেছে। শশীকেও যেতে বলেছিল, কিন্তু শশী যায়নি। রৌদ্র যাওয়ার আগে শশীর হাতে একটা কাগজ দিয়ে বলেছে ও চলে যাওয়ার পর এটা পড়তে। শশী বিছানায় বসে কাগজটা মেলে ধরতে দেখলো ওখানে অল্প কয়েকটা শব্দ লেখা। শশী পড়তে শুরু করলো, আজ থেকে আগামী 1 বছর আমি আমার খুব ভালো বন্ধু থেকে দূরে থাকবো, তবে আমি সব সময় তোমাকে অনুভব করব। নিজে খেয়াল রাখবে আর মন দিয়ে পড়াশোনা করবে। আমি আস্তে আস্তে তো তুমি অনেক বড় হয়ে যাবে, আর তখন আমি তোমাকে একটা কথা বলবো। সেই কথা আজ পর্যন্ত কাউকে বলিনি। আমি জানি কথাটা শোনার পর তুমি অবশ্যই অবাক হবে, আর তখন তোমার মুখটা দেখতে যা লাগবে না, সেই সময়টার জন্য আমাকে এখন একটা বছর অপেক্ষা করতে হবে। আচ্ছা যাই হোক, অনেক অনেক ভালো থেকো আর নিজের যত্ন নিও।
পুরো চিঠিটা পড়ে শশী ভাঁজ করে পাশের ছোট টেবিলটায় রেখে দিল। ও ভেবেই পাচ্ছে না এই কথাগুলো তো সামনাসামনি বলা যেত, তাহলে এত ঘটা করে চিঠি লেখার কি দরকার। শশী বসে বসে কথাগুলো ভাবছিল, তখন কলিং বেল বেজে উঠল। শশী উঠে বসে ভাবছে খুলবে কিনা, কারণ এখন বাড়িতে কেউ নেই আর সমুদ্ররা একটু আগে বেরিয়েছে, তাহলে এই সময় কে আসতে পারে আর দরজা খোলা কি ঠিক হবে? এতক্ষণে বেশ কয়েকবার কলিং বেলটা বেজেছে, এবার না খুললে হয়তো নষ্টই হয়ে যাবে। শশী ওড়নাটা মাথায় দিয়ে রুম থেকে বেরিয়ে আসলো, সিঁড়ি বেয়ে নিচে নেমে আস্তে করে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই শশী দেখলো ওপাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে, বেশ সুন্দর কালার করা চুলগুলো কাজ ছাড়িয়ে পিঠ ছুঁই ছুঁই। শশী ওনাকে দেখে কিছু বলবে তার আগেই মহিলাটি শশীকে বলল, আচ্ছা, তাহলে তুমি সেই মেয়ে? সমুদ্রের পছন্দে আছে বলতে হবে। সামনে থেকে সরে দাও, আমাকে ভিতরে যেতে দাও। কিন্তু বাড়িতে তো কেউ নেই, আর আমি আপনাকে চিনিও না। আন্টি আসুক, তারপর না হয়। এই মেয়ে, কে তুমি? এইসব কথা বলো? তুমি জানো আমি কে? এইসব কথা তুমি আমায় বলো কোন অধিকারে? সমুদ্র আসলে ওকে জিজ্ঞেস করে নিও আমি কে, এই বাড়ির সাথে আমার কি সম্পর্ক। এখন সামনে থেকে সরে দাঁড়াও। কথাগুলো বলে মালবিকা শশীকে পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। শশী দরজাটা লাগিয়ে দাঁড়িয়ে থাকলো, ওর জীবনে এমন মেয়ে মানুষ কখনো দেখেনি। মালবিকা সোজা গিয়ে সোফায় পায়ের ওপর পা তুলে বসলো, তারপর হাতের আঙ্গুল দিয়ে শশীকে ডাকলো। শশী গুটি গুটি পায়ে মালবিকার সামনে এসে দাঁড়ালো। শশীকে পা থেকে মাথা অবধি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ভ্রু কুচকে মালবিকা বাঁকা হেসে বলল, তুমি তো দেখছি ফুটন্ত কলি, এখনো ফুল হতে অনেক দেরি। বুঝলাম না, সমুদ্রের মতো দায়িত্ববান ছেলে এমন গোলাপের কলির মতো ফুলের মজলো কিভাবে? তোমাকে তো সমুদ্র ছুতেই তুমি মূর্ছা যাবে। আচ্ছা যাগে, এখন যাও, আমার জন্য এক কাপ কফি বানিয়ে আনো। শশী ঠিক কি করবে বুঝতে পারছে না। একে তো এই মহিলাকে চেনে না, তার উপর এভাবে একা বাড়িতে কি সব কথা বলছে। হয়তো ওনাদের কোনো আত্মীয় হবে। এই জন্যে শশী কিছু বলল না, সোজা রান্নাঘরে চলে গেল। পর্ব 13। শাহানারা মালবিকার পাশে কান্না করছে। এই একটা মানুষকে দেখলে তার আরেকটা প্রিয় মুখ চোখের সামনে ভেসে ওঠে। অভিক শাহানারা যখন বিয়ে হয়ে প্রথম শ্বশুর বাড়ি আসে, তখন অভিককে পেয়েছিল জয়ের বয়সী। তাদের তখন এই বাড়ি ছিল না, তারা তখন গ্রামে শ্বশুরের ভিটের উপর বিশাল বাড়িতে ছিল। গোলা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, যাকে বলে গেরস্তের সংসার। ইকবালরা ছিল 2 ভাই এবং অভিক ছিল ছোট। বিয়ের 1 মাসের মাথায় ইকবাল চলে গেল তার কাজের জায়গায়। একা বাড়িতে শ্বশুর শাশুড়ি আর ছোট অভিককে নিয়েই তার সংসার। অভিক ছিল শাহানারার নেওটা, সারাটা দিন ভাবির পিছে পিছে বেড়াতো, যেন ভাবি তার দ্বিতীয় মা। সময় গড়ালো, ছোট্ট অভিক বড় হলো, আর শাহানারার কোল জুড়ে আসলো সমুদ্র। সমুদ্রের বয়স যখন 8 মাস, তখন ওর শ্বশুর মারা যায়। তারপর পুরো সংসারের দায়িত্ব পড়ে ইকবালের উপর। অভিক যেমন শাহানারার নেওটা ছিল, তেমনি সমুদ্র অভিক বলতে পাগল ছিল। বয়সের ব্যবধান হলেও দুজনের মাঝে ভালোবাসার কমতি ছিল না, একদম বন্ধুর মতোই গলায় গলায় ভাব। তার ভাইকেও আর্মিতে নিবে, সেই অনুযায়ী অভিক যখন ট্রেনিং এর জন্য চলে গেল, সমুদ্র তখন পুরো একা। হাসি খুশি ছেলেটা সারাদিন মনমরা হয়ে থাকতো। সমুদ্র সবসময় বলতো সে বড় হয়ে অভিকের মতো হবে। মাস বছর চলে গেল, সেই সাথে সমুদ্র বড় হতে লাগলো। সময়ের সাথে সাথে যেন অভিক আর সমুদ্রের বন্ধন আরো মজবুত হচ্ছিল। একদিন অভিক বেশ খুশি মনে শাহানারাকে বলল এবার ছুটিতে বাড়ি আসলে তাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিবে। ছেলেটা বেশ খুশি ছিল, তবে অভিকের জীবনে মালবিকা আসার পর সমুদ্রের সাথে দূরত্ব বাড়ল। কেন এই দূরত্ব সেটা শাহানারার অজানা। সমুদ্র মালবিকাকে মোটেও পছন্দ করতো না। কেন করতো না সেটা সমুদ্র ভালো জানে। সেদিন ছিল শুক্রবার, অভিক বাড়িতে আসার 7 দিন হয়েছিল। ওই দিন অভিক চলে যাবে বিধায় বাড়িতে বেশ আয়োজন করা হলো। অভিক আর সমুদ্রের মাঝে তখন মনোমালিন্য। ঠিক কী কারণে এই মনোমালিন্য সেটাও শাহানারার অজানা। তবে সেদিন শাহানারা অভিকের চোখে ভয় দেখেছিল, কিছু হারানোর ভয়, প্রিয় কারো থেকে ঠকে যাওয়ার ভয়। অভিক যাওয়ার আগে শাহানারার হাত ধরে শেষবারের মতো একটা কথা বলেছিল। ইকবালের ইচ্ছে ছিল সমুদ্রকে দেখে রাখবে, ওকে আমার এই পথে কখনোই পা বাড়াতে দেবে না। এই পৃথিবী বড় নিষ্ঠুর, আর তার থেকে অনেক নিষ্ঠুর পৃথিবীতে থাকা কিছু মানুষ নামে পশু, যারা ওকে ভালো থাকতে দেবে না, শেষ করে দেবে ওকে। তাই আমার কথা শোনো, ওকে ডাক্তার নয়তো ইঞ্জিনিয়ার বানিও। জানি না আবার দেখা হবে কিনা, তবে একটা কথা বলি, তোমাদের অনেক ভালোবাসি, আর মালবিকাকেও। এই ছিল অভিকের শেষ কথা। তারপর ছেলেটা চলে গেল। ঠিক তার 2 দিন পর মরার খবর আসে। যারা যায় রাতে ঘুমিয়েছিল, হঠাৎই মুখ দিয়ে ফেনা উঠে গোঙাতে থাকে। ডাক্তারের কাছে নেওয়ার আগেই মরে যায়। রৌদ্র তখন শাহানারার কোলে, বৃদ্ধা শাশুড়ি ছোট ছেলের এমন অকাল মৃত্যুর কথা শুনে ভেঙে পড়েন।
সমুদ্র কেমন একগুঁয়ে বদরাগী বেপরোয়া হয়ে ওঠে। পাখির মতো উড়ে বেড়ানো ছেলেটা অভিকের মৃত্যুর পর হঠাৎ কেমন বদলে যায়। অভিকের মৃত্যুর 8 মাসের মাথায় শাহানারার শাশুড়ি মারা যায়। পুরো সংসারটা কেমন বদলে যায়। অভিকের মৃত্যুর 8 মাসের মাথায় শাহানারার শাশুড়ি মারা যায়। পুরো সংসারটাই কেমন হঠাৎই এলোমেলো হয়ে যায়। তবে মালবিকা শাহানারার সাথে যোগাযোগ রেখেছিল। শাহানারা জানতো অভিক যখন মারা যায় মালবিকা তখন 2 মাসের প্রেগনেন্ট ছিল। মেয়েটা চেয়েছিল বাচ্চাটা রাখতে, কিন্তু অবিবাহিতা মেয়ে এভাবে একাকী করে সবার বিরুদ্ধে নিজেকে আর নিজের মধ্যে থাকা ছোট প্রাণটাকে রক্ষা করত। এজন্যই অভিকের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে হয়েছিল। কথাগুলো মনে পড়লেই বুকের মধ্যে কেমন চিনচিনে ব্যথা হয়। শশী একপাশে দাঁড়িয়েছিল। এই মহিলাটাকে একদম পছন্দ না ওর। তখন কফি দেওয়ার সময় ইচ্ছে করে ওর হাতে ফেলে দিয়েছে। হাতের উপরটায় কেমন লাল হয়ে আছে। সমুদ্র এখনো বাসায় ফিরেনি। শাহানারা আর জয় একাই ফিরেছে। মালবিকা সোফা থেকে উঠে বাঁকা চোখে শশীকে দেখে নিয়ে শাহানারাকে বলল, ভাবি, তাহলে যেটা বললাম মনে থাকে যেন। আশা করি আপনি আমার কথা রাখবেন। আমি চাই যারার সাথেই সমুদ্রের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিতে। মালবিকার কথা শুনে শশী চমকে সামনে তাকালো। সমুদ্রের বিয়ে? এই মহিলা তাহলে এই জন্যেই এখানে এসেছিল? কিন্তু ওই রাগী গম্ভীর লোকটাকে বিয়ে করবে এমন সাহস কার? মেয়েটাকে দেখার বড্ড লোভ জাগলো শশীর। মালবিকার কথা শুনে শাহানারা হতাশ গলায় বলল, আমি তো সমুদ্রকে বলেছি, কিন্তু ও না করে দিয়েছে। তুমি তো জানোই সমুদ্র কেমন। আমি কি করব বলো? এখন বিয়ের জন্য না করছে, আর মেলামেশা করার সময় তো মনে ছিল না? যারা তো নিজে থেকেই ইচ্ছে সমুদ্রের কাছে যায়নি। তোমার ওই দুর্দর্শ ছেলেই আমার ভাইয়ের মেয়ের কাছে এসেছিল। এখন ইউজ করা শেষ হয়ে গেছে বলে ফেলে দিয়ে চলে গেছে। তোমাদের বংশের ছেলেরা কি এমনই হয়? একজন তো প্রেগনেন্ট করে ভয়ে পালিয়ে যায়, আর এখন তোমার ছেলেও সেই একই পথে হাঁটছে। ওকে সাবধান করে দাও। আমি বিয়ের 3 দিন তারিখ ঠিক করে তোমাকে পাঠিয়ে দেব। নিজের ছেলেকে ভালো করে বোঝাও। কথাগুলো বলে মালবিকা শশীর দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বেরিয়ে গেল। শাহানারা চিন্তিত হয়ে পড়লেন। নরম মনের মানুষ উনি, এসব ঘোরপ্যাচ তার মাথায় কমই ঢোকে। অভিক বলেছিল সমুদ্রকে এসব থেকে দূরে রাখতে, কিন্তু সে পারল কোথায়? সমুদ্রের জেদের কাছে শেষ পর্যন্ত হার মানতে হলো। অভিক যে পথে হেঁটেছিল সমুদ্র ঠিক সেই একই পথে হাঁটছে। তাহলে কি অভিকের মতো শেষে সমুদ্রকেও? কথাটা ভাবতেই বুকের মধ্যে কেমন ব্যথা করে উঠল। বুকে হাত দিয়ে সোফায় গা এলিয়ে দিল। শশী দৌড়ে শাহানারার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে পানি খাইয়ে আস্তে আস্তে ওনার রুমে দিয়ে আসলো। একদম চিন্তা করিস না, আমি তোর বিয়ে সমুদ্রের সাথেই দিব। ওই সমুদ্রকে আমি কিছুতেই ছাড়বো না। ও ভেবেছে তোর সর্বনাশ করে পার পেয়ে যাবে। এটা আমি থাকতে কখনই হবে না। মালবিকার কথা শুনে যারা শোয়া থেকে উঠে বসে চোখের পানি মুছে মালবিকার কোমর জড়িয়ে ধরে বলল, ফুপি, তুমি শুধু সমুদ্রকে এনে দাও, আমি আর কিচ্ছু চাই না। ধৈর্য ধরো, সব হবে। শুধু সঠিক সময়ের অপেক্ষায়। গুটি সাজিয়েছি, এখন শুধু সময় বুঝে চাল দেওয়ার পালা। আগেও আমার জিত হয়েছে, এখনই আমিই জিতবো। অভিকের মতো সমুদ্র আস্তে আস্তে রাস্তা থেকে সরে যাবে। সত্যি করে বলো, মা অসুস্থ হলো কিভাবে? বাড়িতে কেউ এসেছিল? কে এসেছিল আর কি কথা বলে গেল মায়ের সাথে? সবটা আমায় বলবে। একটা কথা যদি বাদ পড়ে তাহলে তোমার গলা আর আমার হাত। সমুদ্রের কথা শুনে শশী ভয়ে ঢোক গিলল। পিছাতে পিছাতে সে দেয়ালের সাথে একদম লেগে দাঁড়িয়ে আছে, আর ওর সামনে সমুদ্র ঠান্ডা চোখে ওর দিকে তাকিয়ে আছে। একটু আগে সমুদ্র বাড়ি আসতেই দেখলো ওর মা ঘুমিয়ে আছে। সমুদ্র প্রথমে ভেবেছিল এমনিতেই, কিন্তু পরক্ষণেই ওদের পারিবারিক ডাক্তার সমুদ্রকে ফোন দিয়ে বলল এই অবস্থায় যেন উনি এত বেশি দুশ্চিন্তা না করেন, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। সমুদ্রের কাছে ব্যাপারটা সন্দেহজনক লাগলে জয় এসে বলে তারা আসার পর নাকি দেখে বাড়িতে একজন মহিলা এসেছিল, আর সে মাকে কি বলল, আর মা এমন অসুস্থ হয়ে পড়ল। ছোট মানুষ সবটা গুছিয়ে বলতে না পারলেও যেটুকু বলেছে ওতেই সমুদ্রের যা বোঝার হয়ে বুঝে গেছে। এই জন্যে সোজা শশীর রুমে এসে শশীকে প্রশ্ন করেছে। শশী ভয়ে ভয়ে মালবিকার আসার কথা বলল, আর বলল সমুদ্রের সাথে যারার বিয়ের কথা বলার পরই শাহানারা এমন অসুস্থ হয়ে পড়েছে। সবটা শোনার পরে সমুদ্র কোনো রকম রিয়াক্ট করলো না। ভ্রুকুচকে কিছু একটা ভাবলো, তারপর ঘর থেকে বের হবে তখনই শশী ভয়ে ভয়ে বলল, আচ্ছা, আপনি কি সত্যিই করেছেন? সমুদ্র ভ্রুকুচকে বলল, কি? ওই মেয়ে সর্বনাশ। শশীর কথা শুনে সমুদ্র প্রথমে রেগে গেলেও কিছু একটা ভেবে বাঁকা এসে শশীর দিকে এগিয়ে এসে ঠান্ডা সুরে ফিসফিস করে বলল, আর একটা বেশি কথা বলে এই মুহূর্তে তোমার সর্বনাশ হবে, তাও সেটা আমার দ্বারা। তখন বুঝবে সর্বনাশ কি আর কত প্রকার। কথাটা বলেই সমুদ্র বেরিয়ে গেল।
শশী সমুদ্রে যাওয়া দেখে দৌড়ে এসে টেবিলে রাখা জগ থেকে ঢকঢক করে পানি খেয়ে গলা ভিজিয়ে নিল। তড়িঘড়িতে জামার গলার কিছু অংশ ভিজেও ফেলেছে। জগটা টেবিলে রেখে ডান হাতে মুখ মুছে বলল, কি সাংঘাতিক লোক রে বাবা, দিনে দুপুরে সর্বনাশ করার হুমকি দেয়। সমুদ্র রুমে এসে নিজের ফোনটা খাটে ছুঁড়ে ফেলে দেয়। গায়ের থেকে শার্টটা খুলে বিছানায় ফেলে উদাম শরীরে বাথরুমে চলে গেল। শাওয়ার অন করে শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকলো যতক্ষণ না মাথা ঠান্ডা হচ্ছে। বুক পিঠ বেয়ে পানির স্রোত নিচে পড়ছে। প্রায় অনেকটা সময় এভাবে থাকার পর শাওয়ার বন্ধ করে বেরিয়ে আসলো। পরনে টাওয়েল জড়ানো মাথা আর শরীর না মুছার কারণে এখনো চুল থেকে টপটপ করে পানি পড়ছে। ফর্সা দাগযুক্ত শরীরে পানির বিন্দুগুলো চিকচিক করছে। সমুদ্র সেভাবে নিজের ফোনটা হাতে তুলে নিল। ইমেল চেক করতেই দেখলো সেখানে বেশ কয়েকটা ইমেল এসে জমা হয়ে আছে। একটাই ক্লিক করতেই ওটা ওপেন হয়ে গেল। সমুদ্র, সময় হয়েছে তোমার ফিরে আসার, অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার। আশা করছি খুব শীঘ্রই আমাদের দেখা হবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।